6 মাসে 6 গ্রিন সিটি দেখতে চান প্রধানমন্ত্রী। দায়িত্ব নিয়ে জানালেন খুলনার প্রশাসক। ধাপে ধাপে হবে নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী। পিলখানা হত্যাকাণ্ডে সম্পূরক চার্জশিটের নাম উঠেছে শেখ হাসিনা তাপসের। বিএনপি সরকারের এক সপ্তাহে প্রায় 2800 রাজনৈতিক মামলার প্রত্যাহার। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। ঢাকায় ফের সক্রিয় আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা। অপরাধ দমন করাই বড় চ্যালেঞ্জ, অভিমত বিশ্লেষকদের। চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেড়ে নিল আরও 2 প্রাণ। কাতরাচ্ছে কুমিল্লার দগ্ধ 4 জন। দেখতে বার্ন ইউনিটের 2 মন্ত্রী। মাদারীপুরে সড়কের গাইড বলে কলাগাছের উপর ইটের গাঁথনি, ভিডিও ভাইরাল। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাপস নানক সহ তার মন্ত্রিসভার সদস্যদের। একথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বুরহানুদ্দিন। তিনি জানান, সম্পূরক চার্জশিটে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস নানক সহ তৎকালীন কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে। তবে এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনো বিচারিক আদালতে নিষ্পত্তি হয়নি। আইনি তাদের নাম অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। এ মামলায় 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র 300 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য অন্তর্ভুক্তি করার জন্য বিধান আছে। এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি যাতে বিচারটাও প্রলম্বিত না হয়, বিঘ্নিত না হয় এবং প্রকৃত দোষীদেরকেও যাতে আইনের আওতায় আনা যায়। দায়িত্ব নেওয়ার পর গেল 17 বছরের হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজকেই 1202টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 5 আগস্টের পর যত মামলা হয়েছে সেসব মামলা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এরকম মামলা দেয়া হয়েছে। এগুলো সত্যিকার ভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি এবং এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছি। 6 মাসে 6টি গ্রিন সিটি দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান খুলনা সিটির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রশাসকরা জানান, কাজের মাধ্যমে জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে চান তারা। দ্রুত সমস্যা সমাধান করার জন্য 60 দিনের কর্মসূচি নেবেন নতুন প্রশাসকরা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করেছিল। এরপর নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক প্রশাসক। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর তাদের সরিয়ে দিয়ে নতুন করে ঢাকাসহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ দিল সরকার। নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, উত্তর সিটিতে শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার সচিবালয়ে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। মশক নিধন, যানজট নিরসন, পরিচ্ছন্ন শহর করার প্রতিশ্রুতি দেন তারা। আমাদের সাথে তো জনগণের একটা সম্পৃক্ততা আছে। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের এখানে যে সমস্যাটা সবচেয়ে বড় সেটা হলো আপনার ময়লা বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর, বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমার নেতা
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমি সেটার উপরে প্রথমেই কাজ করব ইনশাল্লাহ। 60 দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যা নিরসন করতে চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক। আর খুলনা ও সিলেটের প্রশাসকরা বললেন, জনগণকে সাথে নিয়েই নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়তে চান তারা। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। প্রথম প্রায়োরিটি হিসাবে এই ভাঙা রাস্তাঘাট মেরামত করা, ধুলাবালি থেকে রক্ষা করা এবং এই যে হকার এবং আপনার এই অটো রিকশার যে সমস্যাটা সেটা সমাধান করে যে যানজটের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব। এবং আমি নির্ধারণ করেছি যে আমি 50 দিন বা 60 দিনের একটা কর্মসূচি নিব। সেই কর্মসূচির মাধ্যমে আমি এই বিষয়গুলি এই সময়ের মধ্যে সমাধান করব ইনশাল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 6 সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নিশ্চিত করতেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে। প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। প্রশাসক নিয়োগ হলেও সময় মতো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান মির্জা ফখরুল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম ও কুমিল্লার ঘটনায় দগ্ধ 11 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। কথা জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। চট্টগ্রামের আজ আরও 2 জনের মৃত্যু হয়েছে। সকালে হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গ্যাস লিকেজের মতো দুর্ঘটনা কমানোর উদ্যোগ নেওয়া হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ভয়াবহ দৃশ্য চট্টগ্রামের হালি শহরের অগ্নিকাণ্ডের। সোমবার ভোরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ঘটে বিস্ফোরণ, যাতে 9 জন দগ্ধ হন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সেই দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন জানান, কুমিল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও 4 জন ভর্তি হয়েছেন। জানান, 2টি ঘটনায় দগ্ধদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক। 100%-এর বার্ন 3 জন একজন মারা গেছে, 80%-এর উপরে বার্ন আছে, সর্বনিম্ন বার্নটা হচ্ছে 30%। সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রতিদিন অন্তত 3 থেকে 4 জন ভর্তি হচ্ছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তো অনেক কষ্ট, যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনারা দোয়া করবেন, আমরা টেক কেয়ার করতেছি। আর দুর্যোগ মন্ত্রী বলছেন, এসব ঘটনা কমাতে উদ্যোগী হচ্ছে সরকার। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়, সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। চিকিৎসকরা বলছেন, নানা দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, বরং অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি নয়, বরং অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা হবে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মদিবসের প্রথম দিনে এই কথা বলেন চিফ প্রসিকিউটর। মামলাগুলো ফরমাল চার্জ হয়েছে অথবা যেগুলো ট্রায়াল চলতেছে সেগুলো যাতে আমরা শীঘ্র শেষ করতে পারি। নতুন যেগুলো ইনভেস্টিগেশন আছে সেগুলো যাতে খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করা যায়। ফরমাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মঈন খানের সাথে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রতীকে নির্বাচিত নরসিংদীর ৫ জন সংসদ সদস্য। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এবার জেডএসআরএম নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপিকে নিয়ে নানা সমালোচনা আছে, তাই নিজের ঘর থেকে পরিষ্কার কাজ শুরু করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। গত এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা নানা ধরনের পায়তারা করেছেন, চক্রান্ত করেছেন, যারা নানাভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন, যারা একটা মব সন্ত্রাসের নাম করে দেশকে একটা চূড়ান্ত নৈরাজ্যের দিকে যারা নিয়ে যাচ্ছিলেন, যারা নানা উছিলাই কখনো বিচারের কথা বলে, কখনো সংস্কারের কথা বলে গোটা গণতান্ত্রিক উত্তরণকে যারা অনিশ্চিত জায়গায় যারা নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে কি আমলে আনা হবে? রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়ে কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে জানাবেন। এই যে বিএনপি বাজার, সেই বিএনপি বাজারে অভিযান শুরু হয়েছে। একটু আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কাঁচা বাজারে আছে ভোক্তা অধিকারের যে টিম। আজকে ভোক্তা অধিকারের 13টি টিম রাজধানীর বিভিন্ন বাজার তদারকি করছে। আর এই যে টিম, এই টিমটি সহকারী পরিচালক ফারহানা ইসলামের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত যে বাজারগুলোতে ঘুরেছেন তারা বেশিরভাগ জায়গাতেই আসলে মূল্য তালিকা না রাখার যে অভিযোগ, এই অভিযোগটি পেয়েছে এবং কোনো দোকানেই কিন্তু মূল্য তালিকা টাঙানো নেই। অর্থাৎ আইন অনুযায়ী, ভোক্তা অধিকারের যে আইন, সেই আইন অনুযায়ী প্রত্যেকটি দোকানে প্রত্যেকটি পণ্যের মূল্য তালিকা রাখার কথা, সেখানে কোনো মূল্য তালিকা রাখা হয়নি। এছাড়া শুরুতেই যে জিলাপির দোকান, সেই জিলাপির দোকানে হাইড্রোজেন জাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হচ্ছিল, যার কারণে সেই দোকানটিকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই যে বাজার, সবগুলো বাজারেই মূল্য তালিকা, অর্থাৎ বাজারের যে দোকান, সেই দোকানগুলোতে মূল্য তালিকা না থাকার কারণে কিন্তু মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ধরনের জরিমানা করা হয়নি। তো বিএনপি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে হয়তোবা আরো যে অভিযানটি শেষ হলে সমন্বিত আসলে কি পরিমাণ জরিমানা করা হলো। কংক্রিটের বদলে কলা গাছের গাঁথুনি, এমন নজিরবিহীন কাণ্ডে স্তম্ভিত মাদারীপুরের শিবচরের বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কংক্রিটের ভিত্তির বদলে কলা গাছ বসিয়ে তার উপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। সমালোচনার পরে নির্মাণ কাজে ফিরেছে কংক্রিট। দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বেলাল রিজভির তথ্য উৎসবিতে ডেস্ক রিপোর্ট। সড়কের গাইডওয়াল ভাবলেই মনে হয় কংক্রিট, রড আর শক্ত ভিত্তির গল্প, কিন্তু এখানে গল্পটা একটু ভিন্ন। কংক্রিটের জায়গায় বসানো হয়েছিল কলা গাছ, তার উপর দিব্যি ইটের গাঁথুনি। প্রায় মাস 6 ধরে এভাবেই চলছিল মাদারীপুরের শিবচর উপজেলার শিরওয়াল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চর কাকই চৌরাস্তা মোড় থেকে চলা সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজ।
স্থানীয়দের চোখে বিষয়টি ধরা পড়তেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে শুরু হয় সমালোচনার ঝড়। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই কাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রবণতা ছিল। এইখানে দেখি কি আইসা আপনার কলা গাছ দিয়ে উপরে ইট বসাইয়া দিছে। তখন আমি মিস্ত্রিদের বলছি কি তোমরা এইগুলা ফালাইয়া সুন্দর করে কাজটা করো, কিন্তু তারা মাথায় না নেই। ওই ঢালাই বদলে ওই কলা গাছ দিয়ে দিছিল। জানাজানি পরে যেমন ভাঙছে, ভাঙে আবার নতুন করে করতে আছে। কলা গাছ ব্যবহার করেছে শুনছি, এগুলো আগামীতে কখনো জানি না হয়। হ্যাঁ, এগুলো কোনো কাজ ভালো হয় না, কোনো কাজের মধ্যে পড়ে না। যা করতে আছে বুঝছেন, এ তো কোনো সামাজিক হইতে আছে না। হ্যাঁ, 2 নম্বর জিনিস দিয়ে কাজ করতে আছে। সমালোচনা ছড়িয়ে পড়ার পর অবশ্য কলাগাছ সরিয়ে আবার কংক্রিটে ফিরেছে নির্মাণ কাজ। কিন্তু অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার কোনো কথাই বলতে রাজি হননি। আর টনক নড়েছে এলজিইডিরও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন সংস্থার নির্বাহী প্রকৌশলী। 1 মিটারের বেশি হাইট যখন হয়েছে তখন দেখা গেছে যে ও চিন্তা করছে যে পাশে যে একটু কলা গাছটা পড়া, ওটা নিচে দিয়ে মাটি, এই ও যেটা বলল। কিন্তু ওইটা তাৎক্ষণিক আমাদের মানে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী যখন সাইট ভিজিট করছে ইলেকশনের পরের দিন, তাই সেটা ওই অবস্থা দেখে তাৎক্ষণিক ভাঙার ব্যবস্থা হয়েছে। টেকসই অবকাঠামো নিশ্চিতে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের সমাগম। এই মুহূর্তে গাউসিয়া মার্কেটে আছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। সেখানকার ঈদ কেনাকাটার খবর জানাতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিয়া, আমাদেরকে জানাবেন শপিং মলগুলোতে এই মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, দরদাম কেনাবেচা কেমন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি গাউসিয়া মার্কেটের ঠিক নিচতলায় আছি, যেখানে এই বছরের বেশি চাহিদা সম্পন্ন কটনের কাপড়গুলো বিক্রি হচ্ছে। যদি আজকের কেনাকাটার বিষয় আমি আপনাকে জানাই, তাহলে বলবো এই বছর আসলে দেখা গেছে যে মার্কেটগুলোতে ভিড় অনেকটাই কম, তবে তুলনামূলক সকালের তুলনায় এখন কিন্তু ভিড় প্রায় অনেকটাই বেড়েছে। আমরা এখানে সকাল থেকে আছি এবং বিক্রেতাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই বছর কিন্তু তুলনামূলক 6 রোজা হিসেবে কেনাকাটাটা কমই করছেন ক্রেতারা। তারা বলছেন যে আসলে যে বাজেট নিয়ে ক্রেতারা আসছেন সেই বাজেটের মধ্যে তারা জামা কাপড় মেলাতে পারছেন না, ফলে তারা আসলে দোকান ঘুরে ঘুরে চলে যাচ্ছেন। আর এই মুহূর্তে আমি গাউসিয়ার যে গলিটিতে আছি, এখানে দেখা গেছে যে আসলে খুব রিজনেবল দামের মধ্যে আসলে তারা অনেক কিছুই পাচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় আসলে ক্রেতারা তাদের চাহিদা এবং বাজেটের মধ্যে কাপড় খুঁজতে কিন্তু এখন কটন কাপড়ের দিকে বেশি ঝুঁকছেন। নাফিসা, এখানে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, ধন্যবাদ আপনাকে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর এমপি মীর আহমদ বিন কাশেম আরমান। মঙ্গলবার দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরমান জানান, বিনিয়োগ করবে বিদেশিরা, তারাই মূলত সব ঠিকঠাক করবে। তিনি তাদের স্থানীয় প্রতিনিধি হিসেবে যোগাযোগ করছেন। বিনিয়োগকারীরা এলে তখন মূল আলোচনা শুরু হবে। ব্যারিস্টার আরমান বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান বহুজাতিক সংস্থা, 3টি মহাদেশের কার্যক্রম রয়েছে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।